যদি আমরা একটু দেখাতে পারি, এইখানে যে আমাদের এই মাটির প্রথমে একটা বেড বানিয়ে নিয়েছি, 3 থেকে 4 ফুটের একটা বেড বানিয়ে নিয়েছি। দুই পাশ থেকে মাটি কেটে নর্মাল মাটির থেকে 6 ইঞ্চি থেকে 1 ফুট উঁচু একটা বেড বানিয়ে নিয়েছি। সেই বেডের উপরে আমরা যে মিক্সচার দেখিয়েছি সেই মিক্সচার, আর যেহেতু আমি এটা মাটিতে করছি তাই এতে 10% মতন মাটি মিশিয়ে দেওয়া আছে। দেখুন এইখানটা যদি আমরা দেখাই, এর তলায় কিন্তু মাটি। বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আমরা প্রত্যেকেই ড্রাগন গাছ রোপণ করেছি বা অনেকের ইচ্ছা করবেন। আমাদেরকে কিন্তু জানতে হবে সঠিক পদ্ধতি। আমরা বর্তমানে রয়েছি কিষাণ বন্ধু ড্রাগন ফ্রুট ফার্ম। এখানে কিন্তু প্রায় 30টির উপরে রেয়ার ভ্যারাইটির ড্রাগন এর চারা পাওয়া যায়, যেগুলো ন্যাচারালি কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু ফলের সাইজ বড় হয় এবং প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম। একদম একদম। আচ্ছা, তোমার এখানে তো সমস্ত ড্রাগনের চারা পাওয়া যাচ্ছে। আজকে আমরা জানাবো বন্ধুদেরকে তুমি কিভাবে মাটি তৈরি করছো। ড্রাগন গাছ এমনই একটা গাছ যেটা আপনি যত অর্গানিক ভাবে সার দিয়ে খুশিও তৈরি করতে পারেন, বা একদম শুধু মাটিতেও যদি করতে চান সেটাও করতে পারেন। আমরা দেখাবো যে আমার এখানকার মাটি কিন্তু দাদা এঁটেল মাটি। আমি দেখলাম এঁটেল মাটি। পুরো এঁটেল মাটি কি হয়, বর্ষার সময় যেমন কাদা হয়ে যায়, একদম পচপচে কাদা হয়ে যায়, আবার শুকনোর সময় ফেটে একদম পুরো হা হয়ে যায়। তো আমার এই এঁটেল মাটিতে, শুধু মাটিতেই কোনো রকম মিক্সচার ছাড়া শুধু মাটিতে যদি আমার ড্রাগন চাষ হতে পারে, তাহলে যে কোনো মাটিতে যে কোনো জায়গায় হওয়া সম্ভব। তো বন্ধুরা, আমরা ড্রাগন গাছের মাটি তৈরি করার জন্য সবার প্রথমে যে জিনিসটা নেব সেটা হচ্ছে এইরকম পুরানো এবং শুকনো গোবর সার। এই যে গোবর সারটা দেখছেন, এটা কিন্তু আমার 1 বছরের বেশি পুরানো এবং শুকিয়ে, অতিরিক্ত শুকিয়ে দেখুন প্রায় সাদা হয়ে গেছে। আচ্ছা, আমি প্রথমে তাই মাটি ভাবছিলাম আমি। না, এটা কিন্তু মাটি নয়, এটা হচ্ছে গোবর সার, এবং আমি দীর্ঘদিন ধরে শুকানোর ফলে এটা একদম সাদাটে হয়ে গেছে। যে গোবর সার যত কাঁচা থাকবে তত কালচে কালচে কিন্তু ভাব থাকবে, আর শুকিয়ে গেলে এইরকম সাদাটে হয়ে যাবে। আচ্ছা, এবার এর সঙ্গে আমরা যেগুলো ব্যবহার করব, এটা বাদ চলে যাবে। এর সঙ্গে আমরা ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। এই যে ভার্মি কম্পোস্টটা দেখছেন, এটা হচ্ছে আমার নিজে হাতে তৈরি করা ভার্মি কম্পোস্ট। যে কারণে আমি গোবর সার যতটা দিচ্ছি তার থেকে কিছুটা সামান্য কম পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্টটা এর থেকে একটু কম পরিমাণে দিলেও কোনো অসুবিধা নেই। যেহেতু এটা আমার বাড়ি তৈরি জিনিস আমার আছে, তাই আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এর সঙ্গে আমরা যেটা দেব সেটা হচ্ছে ধানের তুষ বা চিটা। এই জিনিসটার উপকার কি, এই জিনিসটা মাটিকে ভুরভুরে রাখবে বা হালকা রাখবে। আর এর বদলে যদি আপনারা এটা জোগাড় করতে না পারেন, তাহলে সামান্য পরিমাণে কোকোপিট ব্যবহার করতে পারেন। কিন্তু কোকোপিটে একটা সমস্যা হয় যে ওটা কিন্তু জল ধরে রাখে, বর্ষাকালে ওটা অনেকক্ষণ জল ধরে রাখে। সেক্ষেত্রে যদি আপনারা এই ধানের চিটে বা তুষটা ব্যবহার করেন, এ কিন্তু এতটুকু পরিমাণে জল ধরে রাখে না। এ একদম মাটিটাকেও যেমন হালকা রাখবে, সেই সাথে সাথে জলটাকেও সহজে ড্রেনেজ হতে সাহায্য করবে। এরপরে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে, এখানে আমাদের কাছে আছে হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি। এখানে আমার আছে 200 গ্রাম নিম খোল, 100 গ্রাম হাড় গুঁড়ো এবং 100 গ্রাম শিংকুচি। আচ্ছা, এই যে মাটিটা তৈরি হচ্ছে, এটা মোটামুটি কত ইঞ্চি টবের জন্য একটা আইডিয়া বলুন। দেখুন, এই যে মাটিটা তৈরি হচ্ছে, এটা মোটামুটি একটা ক্যারেটে দেওয়া যায়। ক্যারেটের হিসাবে এটা? হ্যাঁ, একটা ক্যারেটের হিসাবে দিচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ক্যারেট বা টবে যখন চারাটা রোপণ করবেন, সম্পূর্ণ পরিমাণে কিন্তু মাটি দিলে হবে না। কারণ আমাদের সবসময় 4 থেকে 6 ইঞ্চি পরিমাণে আমরা এতে মাটি দিয়ে ভর্তি করব, বা 50% মাটি দিয়ে ভর্তি করব। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সময়ের সাথে সাথে আমরা যখন এতে খাবার দেব, এই খাবার দিয়ে আস্তে আস্তে ক্যারেটটা ভরতে থাকবে। মানে প্রথম অবস্থাতে অর্ধেক দিতে হবে? হ্যাঁ, প্রথম অবস্থায় অর্ধেক, বা ক্যারেটের বা ড্রাম বলুন বা টব বলুন, সাইজ অনুসারে
অর্ধেক বা অর্ধেকের থেকে একটু কম দিলেও কোনো অসুবিধা নেই। এবার সবসময় মাথায় রাখতে হবে আমাদের শুরুটা করব আমরা মিনিমাম 6 ইঞ্চি থেকে শুরু করব, কারণ একটা গাছ বসাতে গেলে 6 ইঞ্চি মাটি থাকলে সব থেকে বেস্ট হয়। আচ্ছা, ড্রাগনের ক্ষেত্রে তার কমে রাখা যাবে না। আচ্ছা, আর যদি আপনার ক্যারেটটা দেখেন যে আরো এরকম উঁচু ক্যারেটও পাওয়া যায়, সেই উঁচু ক্যারেটের ক্ষেত্রে আপনি একটু অর্ধেকের থেকে কমও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। তারপরে কি মেশাবেন? আচ্ছা, তো এবার আমরা খাবারটা তৈরি করা এক এক করে দেখাচ্ছি। তো আমরা এই যে শুকনো গোবর সার নিয়েছি, যদি আপনি মাটিতে চারা তৈরি করতে চান তাহলে এর সঙ্গে 10% মাটি অ্যাড করে দিতে পারেন। আমরা গিয়ে সেটা দেখাবো সে কিরকম ভাবে ওটাও করা হয়। তো আমরা এই শুকনো পুরনো গোবর সারের সঙ্গে আমরা এই ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্টের পরে আমরা এই ধানের চিটেটা, এই দেখুন ভার্মি কম্পোস্টে একটা ভালো জিনিস দেখাই, আমার বাড়ি তৈরি করা তো যে কারণে আমি আলাদা করে চালিনি। এই দেখুন ভার্মি কম্পোস্টে কিন্তু কেঁচো। আচ্ছা, অনেকে হয়তো ভাববেন যে কেঁচোয় হাত দিচ্ছি, কিন্তু ঘেন্নার কোনো কিছুই নেই। গাছের সঙ্গে মাটির সঙ্গে মিশতে গেলে কেঁচোর সঙ্গেও পরিচয় হতেই হবে আমাদের। তো কেঁচো আমরা বাদ দিয়ে দিলাম। তো এইটা আমার বাড়ি তৈরি করা ভার্মি কম্পোস্ট। এবার এর মধ্যে আমরা ধানের চিটেটা, যে পরিমাণে আমরা এই সার মাটিটা তৈরি করব তার 10 থেকে 15% আমরা এই ধানের চিটেটা দিয়ে দেবো। আচ্ছা, এই ধানের চিটেটা দেওয়ার পরে আমরা এখানে দেব নিমখোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি। আচ্ছা, এই নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি এটা কি ডাইরেক্ট দিলেন না এটা পুঁতিয়েছিলেন? না, এটা কোনো প্রসেসিং করা লাগবে না, আপনি মার্কেট থেকে কিনে এনে সরাসরি ব্যবহার করতে পারেন। আচ্ছা, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক জৈব জিনিস। তো তবে সব থেকে ভালো হয় যদি আপনি এই মাটিটাকে তৈরি করার পরে 1 সপ্তাহ থেকে 15 দিন, মানে 1 থেকে 2 সপ্তাহ রেখে দিলেন, মাঝে মধ্যে একবার দুবার একটু ওলট পালট করে দিলেন, তাহলে এই জিনিসটা তৈরি করার পরে একটা টেম্পার তৈরি হয়, সেই টেম্পারটা বেরিয়ে যাবে। আচ্ছা, আমরা বাদবাকি জিনিসগুলো দিচ্ছি। এর সঙ্গে আমরা চারটে গাছের জন্য আগে একটু ঢেলে নি। তো আমরা এখানে যে মাটিটা তৈরি করছি এটা কিন্তু 4টে গাছের হিসাব আমি দিচ্ছি। 4টে গাছ একটা ক্যারেটে। সব থেকে ভালো হয় যদি আপনার জায়গা বেশি থাকে 2টো গাছ দিলেন। এবার যদি আপনার দেখছেন যে আপনার ছাদ বাগানে বা জমিতে জায়গা কম আছে, আপনার বেশি চারা দেবেন, তো এখানে একটা ক্যারেটে সর্বোচ্চ 4টে অবধি চারা দিলে সঠিক হয়। তো আমরা সেই 4টে গাছের মাটি তৈরিটা দেখছি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি 20 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট, সরি, তো আমরা এখানে নিয়ে নিয়েছি 20 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মাটা যখন আপনি বাগানে বা মাটি গাছে ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন কোনো বালি বা একটু গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার, কারণ এটা আবার বাতাসে উড়ে যায়। তো যখনই আপনারা বাগানে ব্যবহার করবেন একটু মাটি বা বালির সাথে মিশিয়ে নেবেন। আচ্ছা, অনেকে নতুন। হ্যাঁ, এইটা হবে আমার কাজটা কি? এই ট্রাইকোডার্মাটার কাজ হচ্ছে এটা এক প্রকারের ফাঙ্গাল ইনফেকশন যেমন আটকায়, সেই সাথে সাথে এর সঙ্গে কিছু অর্গানিক খাবার তৈরি করতে এটা সাহায্য করে। এবার এর সঙ্গে আমরা মেশাবো সিউইড এক্সট্রাক্ট, যেটা দানা আকারে বা গ্রানালস। এটা আমরা 4টে গাছের জন্য মোটামুটি 50 গ্রাম মতন দেব। আপনারা আপনাদের নিকটবর্তী দোকানে যে কোম্পানির সিউইড পাবেন সেইটাই নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে এপসাম সল্ট। আমরা 4টে গাছের জন্য 20 গ্রাম মতো এপসাম সল্ট দেব। আমার যেহেতু জিনিসটা ব্যবহার করে করে একটা আন্দাজ হয়ে গেছে, তাই আমি না মেপে সরাসরি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে অবশ্যই
মেপে মেপে দিয়ে দিতে পারেন। আর আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো সম্পূর্ণ কিন্তু অর্গ্যানিক। আর এই অর্গ্যানিক জিনিস বন্ধুরা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো বলতে পারেন যে এটা একটু বেশি হলে কি হতে পারে বা কম হলে কি হতে পারে। কোনো ক্ষতি নেই, সামান্য কম দিলেও কোনো ক্ষতি নেই বা সামান্য একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, যেহেতু পুরোটাই অর্গ্যানিক যাচ্ছে আমাদের। এবার এর সঙ্গে আমরা একটু দানা বীজ দিয়ে দেবো। দানা বীজ বলতে এটা কি? এই দানা বীজটা হচ্ছে পিঁপড়ে, কেঁচো বা এই জাতীয় মাটির বিভিন্ন পোকামাকড়কে দূরে রাখবে, গাছের গোড়ায় বা শিকড়টাকে এসে কাটবে না। এটা কি নামে পাওয়া যায় দোকানে? এটা বিভিন্ন নামে, ফাইটার, তারপরে আপনার দানা বীজ বললে ওরা দিয়ে দেবে। দোকান থেকে দিয়ে দেবে? হ্যাঁ, দোকান থেকে সরাসরি দিয়ে দেবে। তো আমরা এই দানা বীজটা আমরা 4টে গাছের জন্য মোটামুটি 10 গ্রাম মতন ব্যবহার করছি। মানে তাহলে কোনো রকম পোকা পিঁপড়া এতে কোনো আসবে রকম না? পিঁপড়ে বা বিভিন্ন মাটির যে সমস্ত লেদা পোকা বা অন্যান্য লেদা পোকাটা মাটি নেই, তাহলে এই দানা বীজটা ব্যবহার করলে তাহলে কোনো রকম পিঁপড়ে বা অন্য যে সমস্ত মাটির পোকাগুলো গাছের শিকড় বা কাণ্ডকে খেয়ে ফেলা বা নষ্ট করতে পারে সেগুলো আর এর কাছাকাছি আসবে না। তাহলে বলছেন এটাকে মিক্সড করে এইবার মোটামুটি আমরা এইটাকে মিক্সড করে আমরা ক্যারেটে ব্যবহার করতে পারি বা টবে, আচ্ছা যেখানে ইচ্ছা এবার ব্যবহার কথা করতে বলি, পারি। এটা ব্যবহার মানে এটা তৈরি করে যদি সরাসরি কেউ গাছ রোপণ করে দেয় কোনো ক্ষতি হবে? না, এটা সরাসরি গাছে রোপণ করলে কোনো ক্ষতি হবে না, আচ্ছা যেহেতু এগুলো সম্পূর্ণ অর্গানিক জিনিস আছে। আচ্ছা। ক্ষতি খুব একটা হবে না। তবে সব থেকে ভালো হয় যদি এই জিনিসটাকে এইভাবে 1 সপ্তাহ থেকে 10-12 দিন রেখে দেন বা 15 দিন রেখে দেন, তাহলে সেটা সব থেকে উত্তম হয়। দেখুন, আপনি যত সময় দিতে পারবেন, যত ভালোবাসা দিতে পারবেন, আপনার গাছটাও কিন্তু ততটাই ভালো তৈরি হবে। অবশ্যই অবশ্যই। বন্ধুরা, একটা জিনিস দেখুন, যখনই আপনারা ক্যারেটে এই মাটিটা দেবেন, দেওয়ার আগে ক্যারেটের সাইডে কিন্তু এরকম ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গাগুলো একটু মোটা প্লাস্টিক দিয়ে নেবেন, যাতে এই মাটিটা বেরিয়ে না যায়। এটা কিন্তু আমার তলাতেও কিন্তু এই প্লাস্টিক দেওয়া আছে। এই যে আমি কিন্তু তলাতেও প্লাস্টিক দিয়ে নিয়েছি। জল বেরোবে কি করে? জল এই ক্যারেটের তলাতেও ফাঁকা থাকে, আরো ফাঁকা থাকে। হ্যাঁ, সাইড দিয়েও আরো ফাঁকা থাকে, সেখান থেকেই বেরিয়ে যাবে। এই যেমন এই যে ফাঁকা মানে আছে, এখন এটা কাটা প্লাস্টিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাটা প্লাস্টিক। এই সাইড দিয়ে জল বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা এই মাটিটাকে আচ্ছা আচ্ছা একটু ঘাদা হয় আচ্ছা, একটু দূর থেকে নেবে না কাছ থেকে? না, কাছ থেকে নেবো। ঠিক আছে, নেবো। হুম। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা মাটিটা ভরলাম, এটা কিন্তু আমরা ক্যারেটটা ফুল করিনি, আমরা ক্যারেটের মোটামুটি অর্ধেকটা ফুল করেছি, পুরো ক্যারেটটা ভরিনি। এইবার এতে যখন একটা চারা আমরা রোপণ করব, সেটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এর কাটিং হচ্ছে এই যে। আচ্ছা, দেখি এখান থেকে টেনে তুলবো তাই ভাবছিলাম। পুলিশে কোনো আবার ফল তুলে রাখে। তো বন্ধুরা, যখন আপনারা একটা চারা বা কাটিং রোপণ করবেন, তখন কিভাবে করবেন? এই যে ক্যারেটটা আমরা দিলাম, এই ক্যারেটের একেবারে প্রান্ত থেকে সামান্য একটু সরে এসে করবেন, আর একদিকটা একটু বেশি ফাঁকা রাখবেন। এই কারণে পরবর্তীতে এই জায়গার থেকে মাটিটা আমরা তুলে নিয়ে আবার এখানে পুনরায় খাবার দিতে পারবো। আচ্ছা। বা আমরা এর উপরেও খাবার দিতে পারবো। তো আমরা কিভাবে বসাবো? আমি এই একটা হালকা একটু মাটি সরিয়ে নিলাম, সরিয়ে আমি চারাটাকে বসিয়ে দিলাম। এই চারাটাকে এই যে বসিয়ে দিলাম, আমি কিন্তু খুব বেশি মাটির তলায় দেব না, আচ্ছা। সামান্য মাটির তলায় দিয়েছি, কিন্তু আচ্ছা, খুব বেশি দিইনি। এইবার এখানে একটা খুঁটি দিয়ে আমরা এটাকে তুলে দিতে পারি আরামসে। তো বন্ধুরা, আপনারা ক্যারেটে চারা প্রতিস্থাপন দেখেছেন। এই যে আমার এই যে ফিল্ডটা দেখছেন, এখানে কিন্তু সম্পূর্ণ মাটিতে তৈরি হচ্ছে।
তো এগুলো কিন্তু এই যে চারাগুলো আমার হুম। মোটামুটি চারাগুলো বয়স 1.5 থেকে 2 মাস বয়স হয়েছে চারাগুলোর। এইখানে আমরা যে বেডটা তৈরি করেছি এটাও কিন্তু ওই প্রায় একই রকম ভাবে তৈরি করেছি। এই যদি আমরা একটু দেখাতে পারি, এইখানে যে আমাদের এই মাটির প্রথমে একটা বেড বানিয়ে নিয়েছি, হুম। 3 থেকে 4 ফুটের একটা বেড বানিয়ে নিয়েছি। দুই পাশ থেকে মাটি কেটে নর্মাল মাটির থেকে 6 ইঞ্চি থেকে 1 ফুট উঁচু একটা বেড বানিয়ে নিয়েছি। সেই বেডের উপরে আমরা যে মিক্সচার দেখিয়েছি সেই মিক্সচার, আর যেহেতু আমি এটা মাটিতে করছি তাই এতে 10% মতন মাটি মিশিয়ে দেওয়া আছে। দেখুন এইখানটা যদি আমরা দেখাই, এর তলায় কিন্তু মাটি, এটা কিন্তু সম্পূর্ণ ওই সারের বা খাবারের লেয়ার। আচ্ছা এর তলায় এই যে নিচে হচ্ছে সেই মাটি, আচ্ছা আমাদের মেন যে মাটি সেটা কিন্তু এর তলায়। এইরকম ভাবে আমরা 8 থেকে 10 ইঞ্চি একটা লেয়ার বানিয়ে নিয়ে সেই লেয়ারের উপরে এই চারা কিন্তু আমাদের বসানো। আচ্ছা, এই চারাগুলো কতদিন রোপণ করেছেন এখানে? এই চারাগুলো মোটামুটি ওই 1.5 থেকে 2 মাস মতন বয়স হয়েছে। দেখতে তো তো ভালোই গ্রোথ নিয়েছে। যথেষ্ট গ্রোথ নিয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে এই যথেষ্ট পরিমাণে খাবার। খাবার যত ভালো খাবার পাবে তত তাড়াতাড়ি গ্রোথ নেবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে বিচুইগুলো দেওয়া কি কারণ এইগুলো? এই খড়গুলো দিয়েছি যাতে এখন তো শীতকাল, হুম। প্রচুর পরিমাণে জলের টান হয়। হুম। আর এই সবসময় গোড়াটা হালকা পরিমাণে যদি একটা ভিজে ভাব থাকে তাহলে কিন্তু ড্রাগন গাছের গ্রোথ খুবই ভালো হয়। আচ্ছা তার জন্য যাতে তাড়াতাড়ি জল না দেওয়া লাগে, জলটা একটু স্টে করে, তার জন্য এই খড়টা দেওয়া। খড়টা আরেকটা কাজ হচ্ছে, হুম। এই খড়টা দেওয়ার কারণে কিন্তু দেখুন আমার এখানে কিন্তু সেভাবে কোনো ঘাস নেই, ঘাস জমায়নি। হ্যাঁ কোনো রকম আগাছা বা ঘাস কোনো কিছু কিন্তু হয়নি, কারণ এই খড়টা দিয়েছি। যখন দুটো একটা যদি হয় সেটা আমরা এর কাছ থেকে টেনে তুলে ফেলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা এইবার বন্ধুরা, আপনারা এই যে দুটো পোল, আমার এখানে আরো নতুন পোল তৈরির কাজ হচ্ছে। হুম। এই যে একটা সারি থেকে আরেকটা সারি, হুম। এর ডিস্টেন্সটা 10 ফুট রাখলে সব থেকে বেস্ট। যখন এই গাছগুলো বড় হয়ে যাবে তাহলে এর মাঝখান থেকে যাতায়াতের সুবিধা হবে। আপনারা চাইলে এর মাঝখান থেকে এইরকম আমার যেরকম আদা দেওয়া রয়েছে, এরকম আপনারা আদা বা হলুদ বা এই জাতীয় বিভিন্ন সাথী ফসল কিন্তু মাঝখান থেকে করে একটা আলাদা পয়সা কিন্তু ইনকাম করে নিতে পারছেন। আপনার এই মাঝখানের জায়গাটা কিন্তু অপচয় হচ্ছে না। দেখুন আমাদের এই যে সারিগুলো এখনো চারা বসবে, হুম। এই মাটিগুলো কিন্তু আমাদের সার মাটিগুলো কিন্তু এই আমাদের তৈরি করা রয়েছে। আচ্ছা আচ্ছা